সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক কোশ্চেনের দ্বিতীয় পার্টটি। আজকে মূলত আলোচনা করা হবে যে বাকি যে অংশটি রয়েছে সেই অংশটি। পাটুয়ারি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করি আমাদের আজকের দ্বিতীয় পার্টটি ট্যাগ কোশ্চেনের। দেখো, যদি বাক্যের শুরুতে লেটস বা লেটাস থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে সাধারণত শ্যালই বসে। বাক্যের শুরুতে লেটস বা লেটাস থাকলে ট্যাগ কোশ্চেনে শ্যালই বসে। যদি শুধু লেট থাকে, অর্থাৎ লেট আস বা লেটস ছাড়া শুধু লেট দিয়ে কোনো বাক্য শুরু হয়, তাহলে বাক্যের ট্যাগ কোশ্চেনে উইলিও বসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাক্যে লেটস বা লেটাস না থেকে যদি শুধু বাক্যে লেট থাকে, তাহলে ট্যাগ পার্টে উইলিও বসে। আবার এখানে দেখো একটা সেন্টেন্স, প্লিজ ল্যান্ড মি এ নাইস বুক, ট্যাগ কোশ্চেনে বসেছে উইলিও। অর্থাৎ বাক্যে যদি বাক্যটি ইম্পারেটিভ হয়, অর্থাৎ বাক্যটি যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে বাক্যের ট্যাগ পার্টে উইলিও বসবে। তবে ক্যান ইউ বা মে ইউ বসতে পারে, যেহেতু উইলিও দিলে ভুল হয় না, সেহেতু আমরা উইলিও দিতে পারি। সেক্ষেত্রে এখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, যদি বাক্যের শুরুতে যদি মূল ভার্ব থাকে, তাহলে ট্যাগ পার্টে উইলিও বসে। তবে মূল ভার্বের পূর্বে প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ থাকতে পারে। এগুলো ট্যাগ পার্টকে প্রভাবিত করবে না। অর্থাৎ প্লিজ, কাইন্ডলি, নেভার, অ্যাকচুয়ালি, ট্রুলি, এই টাইপের শব্দগুলো যদি থাকে, যেমন এখানে দেখো প্লিজ আছে, আসলে মূলত সেন্টেন্সটি এই ল্যান্ড থেকে শুরু হচ্ছে, এই ল্যান্ড থেকে শুরু হবে, তাহলে আমরা এখানে উইলিও বসাবো। এখানে আরেকটা দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা ডু, ডিড, ডাজ দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন এখানে দিস পেন রাইটস ওয়েল, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমি আবারও বলছি, যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, এই টাইপের অক্সিলারি ভার্বগুলো যদি না থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের শুরুতে ডু, ডাজ বা ডিড বসবে। এখন ডো কখন বসবে, ডাজ কখন বসবে, ডিড কখন বসবে, সে বিষয়টা আমরা একটু আলোচনা করে নিই। দেখো, যদি বাক্যে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে, ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত না থাকে, তাহলে ট্যাগ পার্টে ডো বসাবো। এখানে নট বসতে পারে, না বসতে পারে, এটা আমরা আগে আলোচনা করেছি। যদি প্রদত্ত অংশটি হাবোধক হয়, তাহলে এখানে নট বসবে, না হলে প্রদত্ত অংশটি নাবোধক হলে এখানে নট বসবে না। তো এখানে দেখো দিস পেন রাইটস ওয়েল, এখানে ভার্ব হচ্ছে রাইটস, ভার্বের সাথে এস রয়েছে, এজন্য এখানে ডাজ বসেছে। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এজন্য ডাজন্ট বসেছে। আর এখানে সাবজেক্ট হচ্ছে পেন, পেন হচ্ছে একটি বস্তুবাচক সিঙ্গুলার সাবজেক্ট, এজন্য এখানে ইট বসেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমরা খেয়াল করো, যে আমরা জানি গত ক্লাসে আলোচনা করেছিলাম এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, বা এভরি পরে নাউন, বা নো এর পরে নাউন, সামের পরে যদি কোনো নাউন থাকে, তাহলে এদের পরিবর্তে প্রনাউন দিয়ে বসে। সেক্ষেত্রে আমরা যখন বাক্যে যে ভার্ব থাকবে, সেই ভার্বটা একটু পরিবর্তন হয়ে বসবে। এই একটা রুল আছে, যেখানে আমরা অক্সিলারি ভার্ব যা থাকবে তা না বসে পরিবর্তন করে বসাতে হয়। যেমন দেখো, যদি প্রদত্ত বাক্যে ইজ থাকে, তাহলে ট্যাগ পার্টে আর বসবে, আর নট যদি প্রয়োজন হয় বসাবো, না হলে দরকার নেই। যদি প্রদত্ত বাক্যে ওয়াজ থাকে, তাহলে ওয়ার বসবে। প্রদত্ত বাক্যে হ্যাজ থাকলে হ্যাভ বসবে, এবং ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে ডো বা ডোন্ট বসবে। যেমন এখানে একটা উদাহরণ যদি তোমরা খেয়াল করো, তাহলে দেখবে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে দেখো ভার্বের সাথে ওয়ান্টস রয়েছে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস রয়েছে। আমাদের নর্মাল হিসাব অনুযায়ী এখানে ডাজন্ট বসার কথা ছিল, কিন্তু এখানে ডাজন্ট না বসে ডোন্ট বসেছে, কারণ এভরিবডির পরিবর্তে দে এর সাথে ডাজের সম্পর্ক নাই, এজন্য এখানে এস বাই এস থাকা সত্ত্বেও ডোন্ট বসেছে। যেমন আমরা এখানে লিখেছি, ভার্বের সাথে এস বাই এস থাকলেও কি হবে, ডো বা ডোন্ট হবে, যদি বাক্যটি এভরিবডি, এই যে এখানে লেখা এভরি, সাম, নো, এনি, এদের সাথে বডি, ওয়ান বা কোনো নাউন যদি যুক্ত থাকে, তাহলে আমরা এদের পরিবর্তে প্রনাউন দিয়ে বসবে। আবার দে এর সাথে যেহেতু ডাজের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ দে এর সাথে ডাজ ব্যবহৃত হয় না, সেহেতু এখানে ওয়ান্টস এর সাথে এস বাই এস থাকা সত্ত্বেও এখানে ডাজ না বসে ডো বসেছে। আবার এখানে দেখো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, এখানে হ্যাজ রয়েছে। তো আমাদের সাধারণ নিয়মে ছিল, যদি হ্যাজ থাকতো তাহলে আমরা এখানে হ্যাজ বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু সামওয়ান সাবজেক্ট আছে, আমরা জানি সামওয়ানের পরিবর্তে দে বসে, আর দে এর সাথে হ্যাজ বসে না, কারণ হ্যাজ এখানে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহৃত হয়, আর দে হচ্ছে প্লুরাল, এজন্য
হ্যাজ না বসে হ্যাজ পরিবর্তন হয়ে হ্যাভ হয়েছে। এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। দেখো, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, হ্যাজ থাকলে হ্যাভ, আর এর সাথে হ্যাজ থাকলে ডু। এরপর আমরা এখানে আরেকটা বিষয় খেয়াল করো যে কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং এভরিথিং সামথিং থাকে তাহলে এর পরিবর্তে প্রোনাউন ইট বসে। আর বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন অক্সিলিয়ারি ভার্ব, এখানে ক্যান আছে, ক্যান চলে আসছে, এখানে নাথিং এর মধ্যে নো আছে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড নাথিং, এর জন্য এখানে ক্যানের সাথে নট যুক্ত হয়নি। এরপরে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো, করিম অ্যাপোস্ট্রোফিয়াস, করিমস গোয়িং টু টেল ইউ ড্যাশ। তাহলে এখানে এই যে অ্যাপোস্ট্রোফি এস দ্বারা কি বোঝায় আমাদের এটা আগে আমরা চলো জেনে নিই। এখন দেখো, যদি এখানে খেয়াল করো নাউন বা প্রনাউন যখন বাক্যের শুরুতে থাকে তখন তার সাথে অ্যাপোস্ট্রোফি এস বা অ্যাপোস্ট্রোফি ডি থাকলে অ্যাপোস্ট্রোফি এস অথবা অ্যাপোস্ট্রোফি ডি এর পরের ভার্ব দেখে বুঝতে হবে অ্যাপোস্ট্রোফি এস বা অ্যাপোস্ট্রোফি ডি দ্বারা কি বোঝানো হয়েছে। নিচে বোঝার উপায় দেওয়া হলো। এখানে খেয়াল করো, অ্যাপোস্ট্রোফি এস এর পরে যদি ভার্বের সাথে আইএনজি বা কোনো ভার্ব না থাকে, আমি রিপিট করছি, অ্যাপোস্ট্রোফি এস এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে অথবা কোনো ভার্ব না থাকে তাহলে এই অ্যাপোস্ট্রোফি এস দ্বারা সাধারণত আমরা ইজ ধরব, তবে ওয়াজ হতে পারে, সেটা প্রয়োজন বোধে। এরপরে দেখো, অ্যাপোস্ট্রোফি এস এর পরে যদি ভার্ব 3 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এখানে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে হ্যাজকে বোঝানো হয়। আবার অ্যাপোস্ট্রোফি ডি এরপরে যদি ভার্ব 3 থাকে তাহলে আমরা ধরে নেব এই অ্যাপোস্ট্রোফি ডি মানে হচ্ছে হ্যাড। দেখো, অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি ভার্ব 1 থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ আমরা সাধারণত জানি যে যদি ভার্বের সামনে মডাল অক্সিলারি থাকে তাহলে সেই ভার্বটি সাধারণত বেস ফর্মে হয়ে থাকে। এই জন্য এখানে উদাহরণটি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারো, যেমন করিমস গোয়িং, এখানে দেখো অ্যাপোস্ট্রোফি এস এর পরে গো এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে করিম, তার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে করিম ইজ গোয়িং টু টেল ইউ, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রোফি এস দ্বারা ইজ বোঝানো হয়েছে, এখানে ইজন্ট হি। এই অ্যাপোস্ট্রোফি এস এর জন্য ইজ, আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য নট যুক্ত হয়েছে সংক্ষিপ্ত রূপে। আর করিম যেহেতু পুরুষ বা মেসকুলিন জন্য, এই জন্য এর পরিবর্তে হি। এখানে আবার দেখো করিমস ডান ইট, এখানে অ্যাপোস্ট্রোফি এস এর পরে ডান অর্থাৎ ডু ডিড ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে, এই জন্য এই অ্যাপোস্ট্রোফি এসকে আমরা হ্যাজ ধরবো। তাহলে এটা সাধারণত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হতে পারে। তো সেক্ষেত্রে যখন তোমরা অ্যাক্টিভ প্যাসিভ ভালো করে বুঝবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো করিমস ডান ইট, তাহলে এখানে ডান ভার্ব 3, তার মানে হচ্ছে এই অ্যাপোস্ট্রোফি এস দ্বারা হ্যাজকে বোঝানো হয়েছে। সিমিলারলি এখানে যদি তোমরা খেয়াল করো যে অ্যাপোস্ট্রোফি ডি এর পরে ভার্ব 1 লাইক ভার্ব 1, তাহলে এখানে অ্যাপোস্ট্রোফি ডি মানে উড, আমরা এখানে আলোচনা করেছি। দেখো, অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি ভার্ব 1 থাকে তাহলে উড হয়, এবং অ্যাপোস্ট্রোফি ডি এর পরে যদি ভার্ব 3 থাকে তাহলে এই অ্যাপোস্ট্রোফি ডি দ্বারা হ্যাডকে বোঝানো হয়। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবং এখানে যদি বাক্যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে ট্যাগ পার্টটা হাবোধক হবে। এখানে কিছু নেগেটিভ ওয়ার্ড দেখো উল্লেখ করেছি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, সেলডম, নোবডি, নো ওয়ান, নান, নেভার, নেইদার। এছাড়া নো বা নট তো রয়েছে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তবে যদি এ ফিউ বা এ লিটল থাকলে বাক্যটি হাবোধক হবে। শুধু ফিউ বা লিটল থাকলে বাক্যটি নাবোধক, কিন্তু ফিউ বা লিটলের সামনে যদি এ, দি বা ভেরি থাকে তাহলে সেন্টেন্সটি হাবোধক, তখন ট্যাগ পার্টটি নাবোধক হবে। তাহলে এখানে একটা উদাহরণ খেয়াল করে, আই হ্যাভ আ ফিউ পেন্স, এখানে ফিউ এর সামনে এ রয়েছে, এজন্য এখানে হ্যাভন্ট বসেছে, যদিও ফিউ আছে কিন্তু ফিউর সামনে এ থাকার কারণে বাক্যটি হাবোধক, এজন্য ট্যাগ পার্টটি নাবোধক হয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের সাধারণত ট্যাগ হয় না, প্রিন্সিপাল ক্লজের ট্যাগ হয়। এখন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেমন দেখো, যদি বাক্যের শুরুতে ইফ, অ্যাজ, সিন্স, হোয়েন, তারপরে দো, অল দো, এই টাইপের যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো রয়েছে, যদি এগুলো বাক্যের শুরুতে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি শেষ হওয়ার পরে একটি কমা থাকে। যেমন এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজ শেষ হওয়ার পরে একটা কমা, এরপরে প্রিন্সিপাল ক্লজটি। তাহলে এখানে এই প্রিন্সিপাল ক্লজটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চন হয়েছে। দেখো, শেল থাকলে এখানে একটু ভুল রয়েছে, এটা শান্ট আই না হয়ে শ্যালাই হবে। এখানে দেখো হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং, দেখো হোয়েন হি কেম এর সাথে এখানে ট্যাগ কোয়েশ্চনটা হয়নি, হয়েছে আই ওয়াজ স্লিপিং, তাহলে ওয়াজন্ট আই। এরপরে দেখো, যদি প্রদত্ত বাক্যটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট এবং ভার্ব
বাক্যের শেষে থাকে, যেমন আবার কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব থাকে না। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে সাধারণত অর্থ অনুযায়ী দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ইজন্ট ইট, অর্থাৎ যেমন এখানে একটা উদাহরণ রয়েছে হোয়াট এ পিটি, তাহলে এখানে হোয়াট এ পিটি মূলত সেন্টেন্সটা ছিল হোয়াট এ পিটি ইট ইজ, হোয়াট এ পিটি ইট ইজ, তাহলে এই ইট ইজটাকে ট্যাগ কোশ্চেনে নিয়ে আসা হয়েছে। আবার এখানে দেখো হাউ বিউটিফুল দ্য বার্ডস আর, তাহলে এখানে দ্য বার্ডস আর হচ্ছে সাবজেক্ট, তাহলে আর আরেন্ট, আর দ্য বার্ডস এর পরিবর্তে হচ্ছে দে। আমরা জানি আর এর সাথে যদি বাক্যে কোনো প্রনাউন না দেওয়া থাকে তাহলে আর এর সাথে দে বসে। এরপরে দেখো আই এম আ স্টুডেন্ট, আই এম এর পরিবর্তে আরেন্ট আই বা এন্ট আই ব্যবহার করা যায়। আই এম নট ব্যাড বয়, এখানে নট, আই এম নট, নট আছে এজন্য শুধু এম গেছে, অর্থাৎ এম এর সাথে যদি আমরা ট্যাগ পার্টে নট যোগ করতে চাই তখন এমন্ট না লিখে আরেন্ট লিখতে হবে। দ্যাট ইজ আ নিউ বুক, এখানে দিস বা দ্যাট এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। আর দিস, দিস হচ্ছে দিস এর দিস, THIS, দিস এর প্লুরাল ফর্ম, এই জন্য আমরা দিস এর পরিবর্তে দে ব্যবহার করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যদি কোনো বাক্যে দ্য পুয়ার, এখানে খেয়াল করো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ থাকে, যেমন দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্রেভ, দ্য আইডল, দ্য ইন্ডাস্ট্রিয়াস, এরকম যদি থাকে, এগুলো যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সাধারণত তারা প্লুরাল হয়ে থাকে এবং এদের পরিবর্তে প্রনাউন দিয়ে বসে। এজন্য এখানে দেখো দে আর দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি, এখানে আর এর আর তো আর রয়েছে, আর আমরা জানি আর এর সাথে তো যদি বাক্যে কোনো প্রনাউন না থাকে তাহলে দে বসে। এখানে আরেকটি বিষয় হচ্ছে হ্যাঁ বাক্যে যদি হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু থাকে, তো হ্যাভ টু এর পরিবর্তে ডোন্ট, হ্যাজ টু এর পরিবর্তে হ্যাজন্ট এবং হ্যাড টু এর পরিবর্তে ডিডন্ট বসে। তবে বর্তমানে কিছু কিছু বইয়ে দেখা যায় যে এখানে হ্যাজ টু এর জায়গায় হ্যাজ টু হ্যাজটাকে নিয়ে যাওয়া হয় ট্যাগ কোশ্চেনে। তো এটা আরেকটা বিষয় দেখো নেইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, এখানে নেইদার অফ দ্য বয়েজ ওয়াজ, এখানে যদিও ওয়াজ রয়েছে কিন্তু ট্যাগ পার্টে এই বয়েজকে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে আমরা যেখানে ওই যে এভরিবডি এভরিওয়ানের ক্ষেত্রে যেভাবে পড়েছিলাম ঠিক সেম ওয়েতে ওয়াজ থাকলে ওয়ার হবে, হ্যাজ থাকলে হ্যাভ হবে, ইজ থাকলে আর হবে, ভার্বের সাথে আসবে, এস থাকলে ডু হবে। যেমন ইট ইজ ইউ হু ডিড দ্য সাম, ইট ইজ ইউ হু ডিড দ্য সাম, এটা এরকম যদি ইট ইজ ইউ, ইট ইজ আই, ইট ইজ রহিম, হো এরকম দেওয়া থাকে তাহলে সাধারণত আমাদের সাবজেক্ট হবে হো এর আগে যেটা সেটা, আর ভার্ব হবে হো এর পরে যেটা। যেমন ইট ইজ ইউ, তোমরা সাধারণভাবে যদি চিন্তা করো তাহলে ইজন্ট ইট হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এখানে ইট ইজটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে ইউ ডিড দ্য সাম এভাবেও হতে পারে। তাহলে এখানে আমরা চিন্তা করতে পারি যে ইট ইজ ইউ এরপরে যদি কোনো ডাব্লিউএস ওয়ার্ড থাকে অর্থাৎ রিলেটিভ প্রনাউন থাকে তাহলে সেই রিলেটিভ প্রনাউনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং পরে যে থাকবে সেটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে দেখো ইট ইজ ইউ হু ডিড দ্য সাম, এখানে ডিড আছে পাওয়ার পাস্ট টেন্স, তাহলে ডিডন্ট, আর এখানে হো এর আগে ইউ আছে, ইউ চলে আসছে। এরকম দেখো মেনি অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, তাহলে এখানে ওয়ার আছে, ওয়ারের ওয়ারটাকে এখানে নিয়ে গেলাম এবং এখানে দেখো মেনি অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, অল অফ দেম, ইদার অফ, দেন ইদার অফ, এই টাইপের যদি থাকে এদের পরে আজ থাকলে এখানে আমরা সাবজেক্টে লিখবো উই, দেম থাকলে লিখবো দে এবং ইউ থাকলে লিখবো ইউর যেহেতু সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম সেম এই জন্য যা আছে সেটাই থাকবে। এরপরে দেখো হোয়াই সাম পিপল ফরগেট ইউ ইজ রিয়েলি এ গ্রেট কোয়েশ্চেন, এখানে দেখো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং বাক্যে কোনো কমা নেই। তাহলে এরকম যদি হয় দেখো দুইটা সাব ভার্ব রয়েছে, সাম পিপল ফরগেট ইউ ইজ, একটা হচ্ছে ফরগেট আর একটা হচ্ছে ইজ, এরকম যদি দুইটা একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হওয়া একটা বাক্য অবশ্যই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে তোমরা সবসময় এই যে পরের যে ভার্বটা আছে সেই ভার্বটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে পরের যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে ট্যাগ কোয়েশ্চেনে নিয়ে যাবে, আর এই ভার্বের সামনে যে পুরোটা অংশ রয়েছে এই পুরোটা অংশকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরবো এবং এটাকে এর পরিবর্তে ইট ব্যবহার করব। দেখো আই ইজ এ প্রনাউন, আই সাধারণত কোনো আই এর সাথে সাধারণত কোনো ইজ বসে না, কিন্তু তারপরে এখানে ইজ ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে এখানে আই ইজ এ প্রনাউন, এটা এখানে আই
প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়নি, অর্থাৎ এটাকে নাউন হিসেবে ধরা হয়েছে, এজন্য এটা পরিবর্তে ইজ ইট ব্যবহার করা হয়েছে। এখানে দেখো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, ঈদ মোবারক, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, এই টাইপের যদি কোনো বাক্যকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলে তাহলে তোমরা এখানে ডোন্ট আই ব্যবহার করবে। আই থিঙ্ক হি ইজ রাইট, ইজন্ট হি, আই থিঙ্ক। দেখো যদি কোনো বাক্যের শুরুতে আই থিঙ্ক, আই গেস, আই হোপ, আই ফিল, ইট সিমস, আই নো এই টাইপের কোনো শব্দ দেওয়া থাকে তাহলে এদেরকে বাদ দিয়ে এর পরে যে অংশটা থাকে সেই অংশটাকে ট্যাগ কোয়েশ্চেন করবে। দ্য বেবি, দ্য চাইল্ডের পরিবর্তে ভার্বের দ্য বেবি বা দ্য চাইল্ডের পরিবর্তে প্রনাউন ইট ব্যবহৃত, এটা আমরা আগে আলোচনা করেছি। এখানে একটা জিনিস খেয়াল করি, ইউ হি অ্যান্ড আই মেড এ নাইস কার, তাহলে এখানে ভার্ব হচ্ছে মেড, ভার্বের পাস্ট টেন্স এজন্য ডিডন্ট ব্যবহৃত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইউ হি অ্যান্ড আই, এখান থেকে আমরা কাকে নিব? এখান থেকে আসলে ইউ হি অ্যান্ড আই, তুমি, সে এবং আমি, এক কথায় যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে আমরা, তাহলে এই জন্য এখানে আমরা উই, অর্থাৎ ইউ হি অ্যান্ড আই সবাইকে একসাথে আমরা যদি এক কথায় প্রকাশ করি তাহলে বলতে পারি উই, এই জন্য ডিডন্ট উই ব্যবহৃত হয়েছে। তো এই ছিল মূলত আমাদের ট্যাগ কোয়েশ্চেনের মোটামুটি যে আলোচনা। তারপরেও আমরা আরেকটা ক্লাস পার্ট করার চেষ্টা করব, সেখানে আমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের সলিউশন করব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর অবশ্যই চ্যানেলটি থেকে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না, কারণ আমরা পর্যায়ক্রমে তোমাদের এসএসসি 25 সালের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে আরও সুন্দরভাবে যাতে তোমরা প্রিপারেশন নিতে পারো, পরীক্ষায় ভালো করতে পারো, সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।